আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের মাধ্যমিকের নতুন যে সিলেবাস, সেই সিলেবাসে আমরা দেখলাম যে আমাদের শেষ দুটো চ্যাপ্টার অর্থাৎ অভিব্যক্তি অভিযোজন এবং পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই দুটো চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে। তার মানে প্রথম তিনটে চ্যাপ্টার রয়েছে কি কি? জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, নেক্সট হচ্ছে জীবনের প্রবাহমানতা, আর একটা হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই তিনটে চ্যাপ্টার তোমাদের মাধ্যমিকের জন্য আছে। তো তোমরা দেখো, তোমাদের এটা একটা বিরাট বড় সুযোগ, কারণ দুটো চ্যাপ্টার বাদ দেওয়া মানে অনেকটা পড়াশোনা কম করতে হবে। মানে তোমাদের মাথা থেকে একটু বোঝটা অনেকটা কমলো, কিন্তু যে কটা চ্যাপ্টার রয়েছে সেগুলো খুব ভালো করে তৈরি করতে হবে। তো যেহেতু আমরা অভিব্যক্তি অভিযোজন এই চ্যাপ্টারটা কন্টিনিউ করছিলাম রিভিশন ক্লাসে, তো কিছুটা পার্ট বাকি ছিল, কিন্তু ওটা আমি আর কন্টিনিউ করছি না। এবং তোমরা সবাই বলেছো যে এই সেকেন্ড চ্যাপ্টারটা অর্থাৎ জীবনের প্রবাহমানতা, এই চ্যাপ্টারটা রিভিশন করানোর জন্য। তাই এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো দেখো, কন্টিনিউটি অফ লাইফ অর জীবনের প্রবাহমানতা, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা রয়েছে সেগুলো হচ্ছে কোষ বিভাজন এবং তার কোষচক্র। কোষ বিভাজন হচ্ছে এই চ্যাপ্টারের মূল প্রতিপাদ্য বিষয়। কিন্তু কোষ বিভাজন বা ধরো কোষচক্র পড়তে গেলে আমাদের প্রথমে কিছু ধারণা ক্লিয়ার করতে হবে। সেগুলো কি না, ক্রোমোজোম কি, জিন কি, ডিএনএ কি, তাই না? তোমাদের এগুলো সব পড়া হয়ে গেছে, তাও আমি আর একবার করে তোমাদেরকে রিকল করে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আমাদের জানতে হবে এই ডিএনএ, ক্রোমোজোম বা জিন এগুলো কোথায় থাকে। আমাদের যে সেল, ধরো এটা একটা কোনো কোষ, তো আমাদের বডি কী দিয়ে তৈরি, বা যে কোনো জীব তার বডিতে এরকম হয় ইউনিসেলুলার নয়তো মাল্টিসেলুলার সেল দিয়ে তৈরি। প্রত্যেকটা সেলের মধ্যে কি রয়েছে, একটা প্রমিনেন্ট নিউক্লিয়াস রয়েছে, তাই তো? এই নিউক্লিয়াসের চারটে অংশ রয়েছে। অবশ্যই সেটা ইউক্যারিওটিক নিউক্লিয়াস হতে হবে, কেন কি প্রোক্যারিওটিক নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা জানি তাদেরকে নিউক্লিওয়েড বলে, কারণ তাদের নিউক্লিয়াস অনুন্নত, অর্থাৎ নিউক্লিয়াসের যে চারটে অংশ সেটা যথাযথভাবে সেখানে উপস্থিত থাকে না, এবং কোষের মধ্যে কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না, সেজন্য সেটা প্রোক্যারিওটিক। ইউক্যারিওটিক কোষের যে অংশগুলো সেগুলো কি কি, এটা অবশ্যই এরকম কাটা কাটা থাকে নিউক্লিয় পোর দিয়ে, আর এটা অবশ্যই ডাবল মেমব্রেন হয়। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে একটু আঁকার চেষ্টা করছি। এরকম করে ডাবল মেমব্রেন হয়। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ভেতরে যে জেলির ন্যায় পদার্থটা থাকছে তাকে বলা হচ্ছে কি, নিউক্লিওপ্লাজম। যেমন সাইটোপ্লাজম, তেমনি নিউক্লিয়াসের সাইটোপ্লাজমকে নিউক্লিওপ্লাজম। এগুলো নিউক্লিওপোর, এগুলো হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা। আর কি আছে, এখানে একটা গাঢ় অংশ রয়েছে যেটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। আর কি রয়েছে না, এখানে কিছু এরকম সূত্রাকার
অংশ থাকে। এই অংশটাকে বলা হচ্ছে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা বা এর আরেকটা নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন সূত্র। তাহলে এই যে মোটামুটি নিউক্লিয়াস তোমাদেরকে আমি একটু বোঝালাম। দেখো এই যে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমাটিন জালিকা রয়েছে, এই ক্রোমাটিন জালিকা বা এই নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু রয়েছে কি কি? ডিএনএ, এর মধ্যেই রয়েছে ডিএনএ, আর কি রয়েছে? ক্রোমাটিন, ক্রোমাটিন ফাইবার, আর কি রয়েছে? জিন। এগুলো সব নিউক্লিয়াসের মধ্যেই সুরক্ষিত রয়েছে। যেহেতু এগুলো আমাদের জেনেটিক মেটেরিয়াল, অর্থাৎ বংশগত বৈশিষ্ট্যগুলোকে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে বহন করে নিয়ে যায় এরা, তো এই জন্য এদেরকে খুব প্রোটেক্টিভ ওয়েতে রাখা হয়েছে। কিসের মধ্যে? না কোষের মধ্যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে এরা অবস্থান করছে। তো এখন এই ক্রোমাটিন জালিকা বা কখন ডিএনএ দেখতে পাবো বা জিন কোথায় থাকে, এগুলো জানতে গেলে তোমরা আগেই অলরেডি এটা পড়ে নিয়েছো চ্যাপ্টারটা, ওই জন্য একটু বুঝতে সুবিধা হবে। তোমরা সেল সাইকেল পড়েছো। সেল সাইকেল মানে কোষ চক্র। তো কোষ চক্রে আমরা কি দেখেছিলাম না, একটা কোষের যে সেল সাইকেল, সেই সেল সাইকেলে মেনলি দুটো ফেজ থাকে। একটা হচ্ছে লং ফেজ, সেটা হচ্ছে ইন্টারফেজ, আর একটা হচ্ছে এম ফেজ। মেনলি এই এম ফেজেই সেল ডিভিশন করে, তাই তো? একটা সেল থেকে দুটো সেল হতে পারে, একটা সেল থেকে চারটে সেল হতে পারে। তো এটা হচ্ছে এম ফেজ। বাকি যে ইন্টারফেজ, এই যে পুরো ইন্টারফেজটা, এই ইন্টারফেজটা একটা অনেক বড়। দেখো ইন্টারফেজ আপনার তিনটে ভাগে ভাগ ছিল, G1, G1S আর G2, তাই তো? G1S আর G2। তো আমরা ক্রোমোজোম, ক্রোম্যাটিন এগুলোকে দেখতে পাবো আমরা কোন ফেজে দেখছি তার উপর নির্ভর করে। অর্থাৎ কোনো একটা সেল যখন ইন্টারফেজ দশায় থাকবে, ইন্টারফেজে থাকবে, তখন কিন্তু আমরা এই যে ক্রোমাটিন যে সূত্র তাকে ক্রোমাটিন রূপে দেখব। তার মানে ইন্টারফেজে যদি আমরা কোনো একটা মাইক্রোস্কোপে কোনো সেলকে ইন্টারফেজ দশায় অবজার্ভ করি, তাহলে কি দেখতে পাবো? সেখানে ক্রোমাটিন হিসেবে দেখতে পাবো। কিন্তু যখন সেলটা ডিভিশন ফেজে চলে আসবে, এম ফেজে চলে আসবে, অর্থাৎ প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ফেজগুলোর মধ্যে দিয়ে যাবে, তখন আমরা আমাদের যে ক্রোমাটিন জালিকা বা আমাদের যে জেনেটিক মেটেরিয়াল, সেটাকে কি হিসেবে দেখব না, সেটাকে ক্রোমোজোম হিসেবে দেখব। ক্রোমোজোম। তাহলে এই বেসিক ডিফারেন্সটা বোঝা গেল যে কখন আমরা, তার মানে ক্রোমোজোম, ক্রোমাটিন এরা কিন্তু একই জিনিস, শুধু আলাদা আলাদা ফেজে, আলাদা আলাদা দশায় এদের আলাদা আলাদা নাম এবং তাদের আকৃতিও আলাদা আলাদা হয়। তাহলে ক্রোমোজোম আমরা কখন দেখতে পাবো? যখন সেলটা ডিভিশন ফেজে থাকবে। আর ক্রোমাটিন অবস্থায় কখন দেখব? সেলটা যখন ইন্টারফেজ মানে সেল ডিভিশনের প্রস্তুতি পর্ব, সেই সময় আমরা ক্রোমাটিন জালিকা হিসেবে দেখব। তাহলে দেখো এই যে কুণ্ডলিকিত পেঁচানো তন্তুগুলো রয়েছে, এগুলো অনেকটা আমাদের চুলের মতো। ধরো আমাদের চুল যেরকম থাকে, যে ধরো মেয়েদের চুল অনেক বড় বড় চুল হয়, তো সেই চুলগুলোকে আমরা কি করে রেখে দিই না, বিনুনি করে রেখে দিই না, এরকম করে বেনি করে। ঠিক
একটা সেলের মধ্যে ক্রোমোজোম বা ক্রোমাটিন সূত্রগুলো অনেক বড় হয়, 2.2 মিটার, কিন্তু একটা নিউক্লিয়াসের মধ্যে কি করে থাকে, ছোট সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে এগুলো পাকিয়ে নিজেদের মধ্যে কয়েলড অবস্থায় থাকে। তো এই যে পেঁচানোর অবস্থায় রয়েছে এটাকে আমরা বলি ডিএনএ ফর্মে রয়েছে, এগুলোকে আমরা বলবো ডিএনএ স্ট্রাকচার। তো এই ডিএনএ কি করে না, এরকম পেঁচানো অবস্থায় থাকতে থাকতে কিছু প্রোটিনের সাথে কয়েলড অবস্থায় থাকে। ধরো এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, ঠিক আছে? এই প্রোটিনগুলোর সাথে কি করে না কয়েলড হয়ে থাকে। তো এইভাবে পুঁতির মতো স্ট্রাকচার গঠন করে। তাহলে দেখো, এটা যদি ডিএনএ হয়, ডিএনএগুলো প্রোটিনের সাথে এইভাবে পেঁচিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করছে, আগে বলি এই প্রোটিনগুলোকে বলা হয় হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন। তাহলে ডিএনএ যখন এইভাবে হিস্টোনের সাথে জড়িয়ে পেঁচানো অবস্থায় একটা করে পুঁতির মতো স্ট্রাকচার গঠন করে, তখন তাকে বলা হচ্ছে, এই স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিওজোম। এই অংশটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হয় নিউক্লিওজোম। তার মানে কি, ডিএনএ প্লাস প্রোটিন, এই অংশটাকে বলা হচ্ছে নিউক্লিওজোম। তো এই নিউক্লিওজোম গঠনের ফলে দেখো একটা পুঁতির মতো যে স্ট্রাকচারটা গঠন হয়েছে, এই অংশটাকে আমরা বলবো ক্রোমাটিন। এই অংশটাকে বলবো ক্রোমাটিন। আর এই ক্রোমাটিন, তাহলে এটা ডিএনএ হলো। ডিএনএ যখন কোষের মধ্যে কনডেন্সড অবস্থায়, নিউক্লিয়াসের মধ্যে কনডেন্সড অবস্থায় থাকবে, তখন ডিএনএ ফর্ম করে থাকবে। এবং যখন ইন্টারফেজে থাকে, তখন এরা এইভাবে কয়েলড অবস্থায় পুঁতির মধ্যে একটা করে স্ট্রাকচার তৈরি করে, তখন তাকে ক্রোমাটিন বলবো। এবং যখন এম ফেজে চলে আসবে, তখন সেটা ক্রোমোজোম গঠন করবে। কিভাবে ক্রোমোজোম গঠন করবে আমরা দেখেছি। ক্রোমোজোমের স্ট্রাকচার যদি দেখি, তাই না, এরকম দেখতে লাগে না। কি হয়, এই যে পুঁতির মতো স্ট্রাকচারটা, এটাও এর ভেতরে এইভাবে থেকে যায়, ঠিক আছে? এইভাবে এর ভেতরে যখন ক্রোমাটিনগুলো আরও কনডেন্স হয়ে যায়, ক্রোমাটিন যখন কনডেন্স ফর্ম করে, তখন কি তৈরি করে না ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে ক্রোমোজোম যখন, ক্রোমাটিন জালিকা যখন কনডেন্স অবস্থায় থাকবে, তখন কি তৈরি করবে, ক্রোমোজোম। তাহলে দেখো এই ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা আবার বলি। আমরা বললাম ইন্টারফেজ দশাতে ক্রোমাটিন, এরকম জালকাকার পুঁতির মধ্যে এরকম অংশ দেখতে পাবো, সেগুলো হচ্ছে ক্রোমাটিন। আর ক্রোমোজোম দেখবো কখন, যখন সেল ডিভিশন ফেজে থাকবে, এম ফেজে থাকবে, তখন ক্রোমাটিনগুলো কনডেন্সড হয়ে ক্রোমোজোম গঠন করে, ঠিক আছে? আর এই ক্রোমোজোমের মধ্যেই থাকছে কি, ডিএনএ, এবং সেখানে থাকে কি, এই যে পেঁচানো অংশগুলো যদি দেখি এইরকম ফর্মে থাকে ভেতরে, এবং কি থাকে সেখানে জিন থাকে। ক্রোমোজোমের মধ্যে নির্দিষ্ট লোকাসের মধ্যে জিন অবস্থান করে, সেগুলো আমি পরে বলছি। তাহলে
দেখো এখানে আমি হিস্টোন প্রোটিনের কথা বললাম, এখানে কিন্তু আরও কিছু প্রোটিন থাকে হিস্টোন প্রোটিন ছাড়াও, যেগুলোকে বলা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিন, নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন, ওই জন্য NHC বলা হয় এদেরকে, নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন। ঠিক আছে, তার মানে ডিএনএ ক্রোমোজোমের মধ্যে হিস্টোন নন হিস্টোন প্রোটিন দুটোই থাকছে, একটা আম্লিক একটা ক্ষারীয় প্রোটিন। তাহলে ক্রোমোজোম মোটামুটি ক্লিয়ার হয়েছে যে আমরা ক্রোমোজোম কাকে বলবো। ক্রোমোজোম সেল ডিভিশন ফেজে দেখব কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে, কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন, এই যে নিউক্লিয় প্রোটিন, এখানে হিস্টোন নন হিস্টোন প্রোটিন, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত এ স্বপ্রজননশীল, এ রেপ্লিকেট করতে পারে, অর্থাৎ এ নিজে থেকে এরকম আরেকটা ক্রোমোজোম তৈরি করে নিতে পারে। স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জীব এই কী করে না, আমাদের জীবদেহের বা জেনেটিক মেটেরিয়ালগুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশন বহন করে। তাহলে যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলোকে বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি প্রকরণ বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে, তাকে আমরা ক্রোমোজোম বলবো। ঠিক আছে, তাহলে ক্রোমোজোম একটা স্বপ্রজননশীল, সেল রেপ্লিকেট করতে পারে, অর্থাৎ সে নিজের মতো আর একটা ক্রোমোজোম তৈরি করে নিতে পারে। এই একটা ক্রোমোজোম, আর একটা ধরো, আচ্ছা ধরো এই একটা ক্রোমোজোম থেকে আর একটা ক্রোমোজোম আমি এরকম আঁকলাম, তৈরি করলো। বা তুমি বলতে পারো এটা সেন্ট্রোমিয়ার, একটা ক্রোমোজোম থেকে। দেখো এখানে এ কিন্তু এর কপি তৈরি করেছে, এটা এর কপি তৈরি করেছে, এগুলো সম্পর্কে আসবো। তাহলে ক্রোমোজোম কিভাবে তৈরি হচ্ছে না, কোষের নিউক্লিয়াসের মধ্যে জালকের মতো এক ধরনের গঠন থাকে যেটা পেঁচিয়ে থাকে। এরা হলো ডিএনএ, বা ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো। তাহলে পেঁচানো অবস্থায় থাকে যেগুলো, সেগুলোকে বলছি কি ডিএনএ। ডিএনএ হলো একটি বৃহৎ জৈব অণু। নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ কুণ্ডলিকিত অথবা আংশিক মুক্ত অবস্থায় থাকে, হয় কুণ্ডলিকিত থাকবে অথবা আংশিক এরকম মুক্ত অবস্থায় থাকতে পারে। এই অবস্থাকে বলা হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন। হয় ডিএনএগুলো কুণ্ডলিকিত অবস্থায় থাকবে অথবা মুক্ত অবস্থা, আংশিক মুক্ত অবস্থায় থাকবে। কুণ্ডলিকিত অবস্থায় ডিএনএ কি করে না, প্রোটিনকে, ডিএনএ কাকে না আমি এক্ষুনি এঁকেছি, ডিএনএ দেখো এই যে প্রোটিনকে, এক ধরনের প্রোটিন হিস্টোন প্রোটিনকে কি করে পেঁচিয়ে থাকে। ডিএনএর এই কুণ্ডলিকিত অংশটাই হলো কুণ্ডলিকিত, এই পেঁচানো অংশটা যদি কোনো এরকম ফর্ম তৈরি করে তখন তাকে আমরা বলবো কি ক্রোমোজোম। কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস মধ্যস্থ সূত্রবৎ অংশ থেকে, অর্থাৎ ক্রোমাটিন সূত্র থেকে ক্রোমোজোমের সৃষ্টি হয়। তাহলে ক্রোমাটিন থেকেই কার সৃষ্টি হচ্ছে, ক্রোমোজোমের সৃষ্টি হচ্ছে। ক্রোমাটিন জালিকা আর ক্রোমোজোম কিন্তু একই, প্রকৃতপক্ষে ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। ঠিক তাই, ডিএনএ যদি এরকম অবস্থায় ফর্মে থাকে তখন তাকে ডিএনএ বলবো, আর যদি এরকম পুঁতির মতো অবস্থায় থাকে তখন তাকে ক্রোমাটিন বলবো, আর যদি এই রকম ফর্ম তৈরি করে আরও কনডেন্সড হয়ে তখন তাকে বলবো ক্রোমোজোম। ঠিক আছে, কোষ বিভাজনের কালে নিউক্লিয় জালিকা কুণ্ডলী খুলে গিয়ে নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি করে না ক্রোমোজোম গঠন করে। বেশ, তাহলে ক্রোমোজোম, ডিএনএ এবং ক্রোমাটিন এই তিনটে ক্লিয়ার হলো। এবার আমরা আসবো জিন। জিন কাকে বলে? দেখো এই যে ক্রোমোজোম, এদিকটা একটু মুছছি, ধরো কোনো একটা ক্রোমোজোম
সাধারণত আমরা এক্সের মতো দেখি, এর এরকম স্থানে স্থানে জিনগুলো অবস্থান করে। তার মানে জিন কোথায় থাকে? জিন প্রধানত ক্রোমোজোমে থাকে। এই যে ক্রোমোজোম, ডিএনএর যে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে, যা শেষ পর্যন্ত জীবের নানা চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে, তাকেই বলা হচ্ছে জিন। অর্থাৎ ডিএনএর বিশেষ বিশেষ অংশকে বলা হচ্ছে জিন। দেখো, এইগুলোকে আমরা বলছি জিন। ক্রোমোজোমের মধ্যে ডিএনএর যে বিশেষ বিশেষ অংশ, সেই বিশেষ বিশেষ অংশগুলো কি করছেন? একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণ করছে। সেই এক একটা অংশ, ধরো এটার ভেতরে স্ট্রাকচারটা যদি এরকম ধরি, যে এখানে একটা পেঁচানো অংশ রয়েছে, এই পার্টটা, এটা ধরো এই পার্টটা তোমার হেয়ার কালারের জন্য, ধরো এগুলো হেয়ার কালার কি সেটাকে মানে সেটার জন্য এই অংশটা দায়ী। আবার এই অংশটা ধরো তোমার স্কিন কালারের জন্য দায়ী। তো এই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত এক একটা নির্দিষ্ট অংশ বা ডিএনএর এক একটা নির্দিষ্ট অংশ, যা এক একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণের জন্য দায়ী, অর্থাৎ এক একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী সংকেত বহন করছে, সেই এক একটা নির্দিষ্ট পার্টকে বলা হচ্ছে জিন, যা ডিএনএর অংশ বা ক্রোমোজোমের মধ্যে অবস্থিত অংশ বলতে পারো। তাহলে জিন হচ্ছে ক্রোমোজোমে থাকে, ডিএনএর যে নির্দিষ্ট অংশ এক একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী, সেই নির্দিষ্ট অংশকে বলা হচ্ছে জিন। এই জিন কি করে না, আমাদের বংশগত বৈশিষ্ট্যকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বহন করে নিয়ে যায়। আর কি করে না, জিন ক্রোমোজোমে অবস্থিত এবং ক্রোমোজোমেরই অবিচ্ছেদ্য অংশ। জিন মুখ্যত ডিএনএ দিয়ে তৈরি, আর জিন ক্রোমোজোমের ওপর রৈখিক সজ্জায় অবস্থান করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জিন। তাহলে জিন আমরা কি জানলাম, যে ডিএনএর একটা বিশেষ অংশকেই বলা হচ্ছে জিন, যেটা ক্রোমোজোমের মধ্যে অবস্থান করছে, যা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী। এবার এই ক্রোমোজোম, ডিএনএ এবং জিন, এদের মধ্যে কি রিলেশন? ডিএনএ, জিন এবং ক্রোমোজোম, এর অ্যাকচুয়ালি কি বা এদের রিলেশন কি? দেখো, কোষ বিভাজনের আগে ক্রোমাটিন জালিকা যেটা, সেটাই যখন কোষ বিভাজন হয় তখন এই ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা ক্রোমোজোম সৃষ্টি করে। ক্রোমোজোম নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। নিউক্লিয় প্রোটিন মানে হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। ডিএনএ ক্রোমোজোমে অবস্থিত, এই ক্রোমোজোমের ভেতরে ডিএনএ থাকে। ডিএনএ প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী নির্দিষ্ট অংশকে বহন করে, যেটাকে জিন বলে। সুতরাং ক্রোমোজোম, ডিএনএ এবং জিন পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাহলে ক্রোমাটিন জালিকা থেকে তৈরি হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে রয়েছে ডিএনএ, ডিএনএর মধ্যে রয়েছে জিন। অর্থাৎ দেখো, এটা যদি একটা ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোমের মধ্যে কীরকম বলেছিলাম, এরকম পেঁচানো অবস্থায় রয়েছে। পেঁচানো অবস্থাটাকে যদি আমরা খুলি, তাহলে দেখব, মানে মাইক্রোস্কোপে দেখব এরকম। তাহলে এটা ডিএনএ, এই ডিএনএর নির্দিষ্ট অংশগুলোকে বলা হচ্ছে কি? জিন। তাহলে ক্রোমাটিন জালিকার কি গঠন করছে? ক্রোমোজোম গঠন করছে। এই ক্রোমোজোমের মধ্যে পেঁচানো ডিএনএগুলো রয়েছে এবং ডিএনএর নির্দিষ্ট লোকাসগুলো বা নির্দিষ্ট স্থানে জিন রয়েছে, যা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করছে। তাহলে এরা একে অপরের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে আজকে আমরা এইটুকু অংশ ভালো করে রিভিশন করি, তারপরে নেক্সট পার্টে যাব, যে ডিএনএ কি, জিন কি আর ক্রোমোজোম কি,
এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, তবে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক।